যারা ভাবেন গ্রামের মেয়েদের কিছু হয় না, স্বপ্ন দেখতে নেই, পড়াশোনায় খারাপ, তারাও ভবিষ্যতে একটা ভালো জায়গায় পৌঁছতে পারেন, একটা ভালো জীবন যাপন করতে পারেন। একটা যুদ্ধ শুরু হয়, ছোট্ট থেকেই যুদ্ধ করে করে বড় হয়েছে। তার যখন 6 বছর বয়স, তখন তার একটি কঠিন অসুখ ধরা পড়ে। ডাক্তাররা জানিয়ে দেন যে প্রথম 3 মাস তাকে বিছানায় থাকতে হবে এবং তার সাথে একটি কঠিন ট্রিটমেন্ট, যেটা প্রত্যেক সপ্তাহে একটি করে পেনিসিলিন ইঞ্জেকশন নিতে হবে। কতদিন? 5 বছর। প্রচন্ড যন্ত্রণা হতো। তারপরে আর হাতে নিতে 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 হাতে আর পুশ করা যেত না, মাসেল এত শক্ত হয়ে গেল যে আর পুশ করা যেত না, ইঞ্জেকশন ঢুকতো না, ব্লক হয়ে যেত। এটা খুব কঠিন একটা সময় গেছে বাবা মা পরিবারের সকলের জন্য। কোথাও একটা যেন জেদও ছিল, ছোট থেকেই ভয়ঙ্কর মনের জোরটা ছিল। জয়েন্টে বসা হলো, প্রথমবারেই হোমিওপ্যাথিতে চান্স পেয়ে BHMS পড়তে কলকাতার একটি কলেজে ভর্তি হওয়া। ছোটবেলাটা দেখেই সবসময় বড়বেলায় কে কি হবে এটা বোঝা যায় না। যে জলে ডিম সেদ্ধ করা হতো সেই গরম জলটাই দিয়ে দেওয়া হতো হেলথ ড্রিঙ্ক করে খাবার। কিন্তু আবার জীবনে আরেকটা ঝড়। বিয়ের 5 বছরের মাথায় তার হাজব্যান্ডের ক্যান্সার ধরা পড়ে। 2বার IUI ফেলিওর হয় এবং তারপর IVF এর সিদ্ধান্ত নেওয়া হয়। এই IVF এর জার্নিটা ছিল জীবনের সব থেকে কঠিন একটা সময়। সামাজিক, মানসিক, আর্থিক এবং শারীরিক। আশেপাশের মানুষের নেগেটিভ কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে চলা। এতটা স্ট্রেস নিতে হয়েছিল এই সময়ে। তাই জীবন থাকলে স্ট্রাগল থাকবে, লড়াই থাকবে, সবসময় গোলাপের পাপড়ি দিয়ে ঢাকা পড়তে হয় না, কাঁটা থাকবেই। এবং সব থেকে ইম্পর্ট্যান্ট, মেয়েদের সত্যি স্বাবলম্বী হওয়া, নিজের পায়ে দাঁড়ানো, সেই লড়াই, সেই বড় হয়ে ওঠার যে জার্নি, সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করে নেব। নমস্কার, আমি ডক্টর তপতী দাঁ চক্রবর্তী। আজ আপনাদের সঙ্গে একটি গল্প ভাগ করে নেব। গল্প মানে এটি একটি মেয়ের জীবনের গল্প, যে মেয়েটির জন্ম গ্রামে এবং ছোটবেলায় প্রথম 7 বছর সেখানেই বেড়ে ওঠা। তারপর একটু একটু করে সে কিভাবে আজকের সে হয়ে উঠল এবং নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী স্বনির্ভর একটি মেয়ে হয়ে উঠল, সেই গল্পটাই আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নেব। যারা ভাবেন গ্রামের মেয়েদের কিছু হয় না, গ্রামের মেয়েরা কোনো কিছু করতে পারে না, স্বপ্ন দেখতে নেই, তাদের জন্য, আর সেই সব মেয়েদের জন্য যারা নিজেরাও ভাবে যে আমাদের তো গ্রামে জন্ম, আমরা কোনো সুযোগ সুবিধা পাই না, আমরা বড় হওয়ার স্বপ্ন, একটা ভালো ভবিষ্যতের, একটা সাকসেসফুল ফিউচার এর স্বপ্ন আমরা কিভাবে দেখব। আজকে সেই জন্যেই সেই বিশ্বাসটাকে আরেকবার চালিয়ে দেওয়ার জন্য যে না, গ্রামের মেয়েরাও পারে। গ্রামের মেয়েরা যারা ছোটবেলায় অত্যন্ত অবহেলিত, অত্যন্ত দুর্বল, পড়াশোনায় খারাপ, তারাও ভবিষ্যতে একটা ভালো জায়গায় পৌঁছতে পারেন, একটা ভালো জীবন যাপন করতে পারেন, তার উদাহরণ বলবো আপনাদেরকে। সেই লড়াই, সেই বড় হয়ে ওঠার যে জার্নি, সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করে নেব। তার জন্ম একটি গ্রামে, শ্রীপল্লী বলে একটি গ্রাম, বনগাঁ মহকুমায়, উত্তর 24 পরগনা জেলা, যেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গ্রাম, ইছামতির ধারে। সেই গ্রামে তার জন্ম। ছোটবেলায়
সে ভীষণ দুষ্টু। তারা দুই ভাই বোন, সে আর তার দাদা। দাদা ছিল ভীষণ ব্রিলিয়ান্ট, ভীষণ বাধ্য, যাকে খুব ভালো ছেলে যাদেরকে বলা হয়, তার দাদা সেরকমই ছিল। কিন্তু সে ছিল ঠিক উল্টো, বিপরীত। সে ভীষণ দুষ্টু ছিল, অবাধ্য, জেদি, পড়াশোনায় ভালো না, উপরন্তু আরেকটা বিশেষণ ছিল, সেটা হচ্ছে কালো। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি নিজের পরিবারের মধ্যে থেকেও এই কথা হতো, উঠে আসতো যে এই মেয়ের কি হবে, কি করবে, না পড়াশোনায় ভালো, না দেখতে ভালো, গায়ের রং কালো, ভালো বিয়েও হবে না, তোমাদের মেয়ে কি করবে। তার বাবা মাকে অনেক ক্ষেত্রেই শুনতে হয়েছে, অনেকের কাছ থেকে শুনতে হয়েছে, এবং তাকে তো শুনতে হয়েইছে। কিন্তু তারপর তার পরিবারের সাপোর্টে, এই পরিবারের সাপোর্ট কথাটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। পরিবারের অন্তত একজনের সাপোর্ট ভীষণ দরকার, কারণ তারা তো ছোট, তারা তো নিজে নিজে সব কিছু করে ফেলতে পারে না। একজন বড়োর সাপোর্ট খুব দরকার হয়, যেটা তার ক্ষেত্রে তার মা বা বাবা বা তার পরিবার তার পাশে দাঁড়িয়েছিল। তারা গ্রাম থেকে শহরে আসে এবং তার আগেই আরেকটা যুদ্ধ শুরু হয়। ছোট্ট থেকেই যুদ্ধ করে করে বড় হয়েছে। তার যখন 6 বছর বয়স, তখন তার একটি কঠিন অসুখ ধরা পড়ে। সেটি হচ্ছে রিউম্যাটিক হার্ট ডিজিজ বলে একটি অসুখ। ডাক্তাররা জানিয়ে দেন যে প্রথম 3 মাস তাকে বিছানায় থাকতে হবে, মানে বিছানা থেকে নামতে পারবে না, পড়ে গেলেই একটা সাংঘাতিক বিপদ হয়ে যেতে পারে। তাই তাকে বিছানাতেই থাকতে হবে। খাওয়া, স্কুলে যাওয়া, বাথরুমে যাওয়া, সব কিছু খাটে বসে আর নয়তো কোলে করে। 3 মাস কোলে করেই সে সব কিছু করে এবং খাটেই তার জীবনটা ছিল প্রথম 3 মাস। এবং তার সাথে একটি কঠিন ট্রিটমেন্ট, যেটা প্রত্যেক সপ্তাহে একটি করে পেনিসিলিন ইঞ্জেকশন নিতে হবে। কতদিন? 5 বছর। তো শুরু হলো লড়াই, এক দীর্ঘ লড়াই সেই ছোট্ট বয়স থেকে। প্রথম প্রচণ্ড যন্ত্রণা হতো, হাতে গেলে প্রচণ্ড যন্ত্রণা হয় যখন দেওয়া হয় ইন্ট্রামাস্কুলার আইএম ইঞ্জেকশন। তারপরে আর হাতে নিতে 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 হাতে আর পুশ করা যেত না, মাসল এত শক্ত হয়ে গেল যে আর পুশ করা যেত না, ইঞ্জেকশন ঢুকতো না, ব্লক হয়ে যেত। একবার বার করে আবার পুশ করতে হতো, হয়তো দুবারেও গেল না, তৃতীয়বার পুশ করার পর, তৃতীয়বার ইঞ্জেকশনটা দেওয়ার পর হয়তো ওষুধটা বডিতে যেত। তারপরে তো হাতে আর হতোই না, তারপরে খাইয়ে নিতে হতো। তো এই লড়াই শুরু হলো ওই বয়সে, যখন তার সাথে খেলাধুলো, যে কোনো রকমের ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাতে বেশি, সেই রকম সব কিছু বারণ ছিল। মেয়েটি প্রচণ্ড দুরন্ত ছিল, খেলাধুলো করতে, ছোটাছুটি এইসব করতে সে ভীষণ ভালোবাসতো, কিন্তু শারীরিক কারণে তার এটা বারণ ছিল। সে যখন দেখতো আর 5টা বাচ্চা স্বাভাবিক জীবন, স্বাভাবিকভাবে খেলা করছে, ঘুরে বেড়াচ্ছে, হাসছে, দৌড়চ্ছে, নাচ করছে, কিন্তু সে পারতো না। কষ্ট তো নিশ্চয়ই হতো, কিন্তু কোথাও একটা যেন জেদও ছিল, ছোট থেকেই ভয়ঙ্কর মনের জোরটা ছিল। এবং এতটাই মনের জোর যে বাবা মায়ের ইঞ্জেকশনের ডেট খেয়াল থাকতো না। প্রত্যেক সপ্তাহে একটা করে ইঞ্জেকশন সে নিজে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতো যে পরের সপ্তাহে কবে আবার ইঞ্জেকশনের ডেটটা পড়ছে, এবং সেই মতো পাশের কোয়ার্টার থেকে ফার্মাসিস্ট জেঠুকে ডেকে এনে সেই ইঞ্জেকশন নিজে নিত, নিজে মনে করিয়ে দিত সবাইকে। এটা খুব কঠিন একটা সময় গেছে বাবা মা পরিবারের সকলের জন্য। কিন্তু ওই যে বললাম, ও হয়ে যাবে এরকম একটা মানসিক জোর ছোট থেকেই ছিল। তারপর আস্তে আস্তে যখন সে একটু বড় হলো, সে মাধ্যমিক পাশ করলো, বাবা ট্রান্সফার হয়ে গেল, অন্য শহরে চলে গেল, সেখানে গিয়ে নতুন স্কুল, নতুন পরিবেশ, উচ্চ মাধ্যমিক পাশ করলো। তার খুব ইচ্ছে ছিল ল পড়ার, আইন নিয়ে পড়ার, উকিল হওয়ার। কিন্তু কলকাতায় যখন ফর্ম ফিল আপ করার সময় দেখা গেল, ফর্ম তোলার সময় 1 সপ্তাহ আগে ফর্ম দেওয়ার ডেট পেরিয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো সেই বছর আর পড়া হলো না। তখন তার বাবা তাকে উৎসাহিত করলো হোমিওপ্যাথি পড়ার জন্য। ডাক্তার হওয়ার ইচ্ছা তার কোনোদিনই ছিল না, কিন্তু ঘটনাচক্রে তার বাবা তাকে অনুপ্রাণিত করলো। কেন? কারণ তার বাবা একজন হোমিওপ্যাথি ডক্টরকে দেখাতেন, ডক্টর অঞ্জলি বক্সি।
তাকে দেখিয়ে বাবা সুস্থ হয়েছিলেন। বাবার খুব খারাপ একটা অসুখ ভালো হয়ে গেছিল এবং তার চেম্বার দেখে, তার প্র্যাকটিস দেখে তিনি তার বাড়িতেই চেম্বার করতেন। তার সংসার, সন্তান এবং প্র্যাকটিস, এই যে ব্যালেন্স সুন্দর করে উনি করতেন, এটা দেখে বাবা খুব ইন্সপায়ার্ড হয়েছিল এবং মেয়েকে ইন্সপায়ার করেছিল, তুই হোমিওপ্যাথিটা নিয়ে পড়, তোর জীবন দেখবে অনেকটা সহজ হবে। তো একটা বছর এমনি তো নষ্ট হয়ে যাচ্ছিল, জয়েন্টে বসা হলো। প্রথমবারেই হোমিওপ্যাথিতে চান্স পেয়ে BHMS পড়তে কলকাতার একটি কলেজে ভর্তি হওয়া। তারপর হস্টেল লাইফ পুরোটাই পেইং গেস্টে থাকা। সেই পেইং গেস্টে এমনভাবে থাকা যে সকালবেলা এরকমও হয়েছে, আর পেইং গেস্টের খাওয়া দাওয়া কখনো ভালো হতো, কখনো খারাপ হতো। খারাপটা আবার এতটাই খারাপ হতো যে সকালবেলায় জল গরম চেয়েছি হেলথ ড্রিঙ্ক খাওয়ার জন্য, যে জলে ডিম সেদ্ধ করা হতো সেই গরম জলটাই দিয়ে দেওয়া হতো হেলথ ড্রিঙ্ক করে খাওয়ার জন্য। ডিমের খোসা দেখে একদিন জিজ্ঞেস করলাম, এরকম ঘোলা ডিমের খোসা এরকম জল কেন? তারপর জানতে পারলাম ওটা ডিম সেদ্ধ করা জল। যাই হোক, এইভাবে সেই স্ট্রাগলটাও একটা স্ট্রাগল ছিল। তারপর হোমিওপ্যাথি পাশ করা হলো। হোমিওপ্যাথি পাশ করার পর যে মেয়েটিকে ছোটবেলায় সকলেই বলতো যে কি হবে, তো কিচ্ছু হবে না, বড় হয়ে কিছু করতে পারবে না, পড়াশুনো করে না, কালো, বিয়ে দিতে পারবে না ভালো, কিন্তু মা সবসময় বলতেন যে নিজের পায়ে দাঁড়াতে হবে, যে যাই বলুক, যাই হয়ে যাক, নিজের পায়ে দাঁড়াতে হবে। তো তিনি জানতেন মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা কতটা জরুরি, নিজে ইনকাম করা, নিজে স্বাবলম্বী হওয়াটা কতটা জরুরি। তো উনি সবসময় ইন্সপায়ার করতেন, বলতেন। এইভাবে যখন সে ডাক্তারি পাশ করে তখন কিছুটা গ্রহণযোগ্যতা তৈরি হয় যে না, ও ডাক্তারি পাশ করেছে, ও এখন ডাক্তার হয়েছে। এইভাবে স্ট্রাগল করতে 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 জীবনের পরবর্তী অধ্যায় আসে, যেখানে তার বিয়ে হয় তারই ব্যাচমেটের সাথে। বিয়ের পর তারা অন্য একটি শহরে ট্রান্সফার হয়ে যায়, কারণ তার ব্যাচমেট অন্য পরীক্ষা দিয়ে, একটি সরকারি চাকরির পরীক্ষা দিয়ে ট্রান্সফারেবল জব পায়। তো সেখানে চলে যেতে হয়, যার জন্য আর মেয়েটির হায়ার স্টাডি করা হয় না, কারণ বিয়ে হয়ে যায়। হাউস স্টাফশিপ কমপ্লিট করার পরই বিয়ে হয়ে যায় এবং আবার নতুন শহরে গিয়ে নতুন করে সংসার শুরু করা। যেহেতু নিজের বাবার ট্রান্সফারেবল জব ছিল, তো এটাতে অভ্যস্ত ছিল সে, তার খুব একটা অসুবিধা হয়নি মানিয়ে নিতে। কিন্তু আবার জীবনে আরেকটা ঝড়। বিয়ের 5 বছরের মাথায় তার হাজব্যান্ডের ক্যান্সার ধরা পড়ে। খুব ইনিশিয়াল স্টেজ, যেহেতু সে নিজে ডাক্তার ছিল, তাই খুব ইনিশিয়াল স্টেজে এবং এমন একটি জায়গায় ক্যান্সার হয়েছিল যে ধরতে পারা গেছিল, খুব প্রাথমিক পর্যায়ে সেটা আইডেন্টিফাই করা গেছিল এবং প্রপার ট্রিটমেন্টে তার হাজব্যান্ড সুস্থ হয়ে ওঠে। এবং বিয়ের 5 বছর 6 বছর পরেও যখন সন্তান আসছিল না, তখন অনেক ডাক্তার দেখানোর পর IVF করার সিদ্ধান্ত নেওয়া হয়। 2বার IUI ফেলিওর হয় এবং তারপর IVF এর সিদ্ধান্ত নেওয়া হয়। এই IVF এর জার্নিটা ছিল জীবনের সব থেকে কঠিন একটা সময়। সামাজিক, মানসিক, আর্থিক এবং শারীরিক এতটা স্ট্রেস নিতে হয়েছিল এই সময়ে। যদিও প্রথমবারই IVF সাকসেসফুল হয়, কিন্তু প্রেগনেন্সি আসার 1 মাসের মধ্যে এতটাই শরীর খারাপ হয়ে যায় যে ডাক্তার কমপ্লিট বেড রেস্ট, মানে দিনে একবার শুধু বাথরুম স্নান ছাড়া ওঠা যাবে না বিছানা থেকে, বিছানায় সব করতে হবে, এরমভাবে পুরো সময়টা তাকে থাকতে হয়েছিল। তার সাথে কঠিন কঠিন ইঞ্জেকশন, নিজেই ইঞ্জেকশন নিতে হতো। তারপর মাত্র 30 সপ্তাহে তার ওয়াটার ব্রেক হয়ে গেল। ভোরবেলা আবার নিয়ে এমার্জেন্সিতে হসপিটালে ভর্তি। তারপর টানা 14 দিন মনিটর করার পর 32 সপ্তাহে গিয়ে তার সন্তানের জন্ম হলো
প্রিম্যাচিওর বেবি। 14 দিন সেও NICUতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে 28 দিন পর হসপিটাল থেকে বাড়ি ফেরা হলো। সেও আর এক দীর্ঘ লড়াই। আজ সে চাকরি, সন্তান, সংসার এবং বাড়ির বয়স্ক শ্বশুরবাড়ি এবং বাপের বাড়িতে যারা বয়স্ক মানুষ আছেন তাদের দেখাশোনা সবটা একসাথে। যে মেয়েটিকে সমাজ বলেছিল, আশেপাশের মানুষ বলেছিল কখনো কিছু করতেই পারবে না, এরকম একটি মেয়ে কি করবে, সে আজকে সব দিক সামলে চলেছে, খুব সাকসেসফুলি নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে চলেছে। তাই আরেকবার এই বার্তা আমি দেব যে ছোটবেলাটা দেখেই সবসময় বড়বেলায় কে কি হবে এটা বোঝা যায় না। ছোটবেলায় একটা মানুষকে দেখে, একটা বাচ্চাকে দেখে এ তো কিছু হবে না, এ তো খুব দুষ্টু, এ তো কালো, এ তো কথা শোনে না, এ তো জেদি, এ তো অবাধ্য, এটা দিয়ে বড় হয়ে কি হবে এটা বিচার করা যায় না। তাই অন্তত কাছের মানুষেরা এইগুলো বাচ্চাদেরকে বলা থেকে বিরত থাকুন। এবং গ্রামের মেয়েরা বা যারা প্রথম দিকে পারছেন না, জীবনের প্রথম সময়টা পারছেন না, তারা নিজেদের উপর দয়া করে বিশ্বাস হারাবেন না। তারা নিজের মনের জোর এবং নিজের লক্ষ্য স্থির রেখে জীবনে এগিয়ে চললে একদিন সে লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছানো যাবে। এবং সব থেকে ইম্পর্ট্যান্ট, মেয়েদের সত্যি স্বাবলম্বী হওয়া, নিজের পায়ে দাঁড়ানো, নিজের জীবন নিজে চালনা করার মতো মানসিক এবং আর্থিক সক্ষমতা, এটা ভীষণ প্রয়োজন। তাই ছোটবেলা থেকে একটা মেয়ে যখন শোনে না ও তো কালো, ওর বিয়ে হবে না, বড় হয়ে কি হবে, সেই মেয়েটি যখন সদ্য কৈশোরে বা সদ্য যৌবনে পা দিচ্ছে, কোনো একটি ছেলে যদি তাকে প্রপোজ করে, সে ভেবে বসে বাবা আমাকে প্রপোজ করছে, আমার মতো কালো, আমার মতো একটা অসুন্দর মেয়েকে একটা ছেলে প্রপোজ করছে, যাক তাহলে এই আমার সব, এছাড়া আমার জীবনে আর কোনো গতি নেই। ব্যাস সেখানেই তার একটা সুন্দর ভবিষ্যতের ইতি, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন যে সে দেখতে শুরু করবে সেখানেই শেষ। তাই এই হীনমন্যতা তৈরি হওয়া, এই যে আত্মবিশ্বাসের অভাব তৈরি হওয়া, আশেপাশের মানুষের নেগেটিভ কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে চলা, নিজের জীবনটাকে সুন্দর করে তৈরি করা। প্রথম 20 বছর যদি সুন্দর করে নিজের জীবনটাকে চালনা করা যায়, তাহলে পরবর্তী 40-50 বছর খুব সুন্দর করে জীবন চলতে পারে। তার উদাহরণ সেই মেয়েটি, যে মেয়েটি আজ আপনাদের সামনে বসে আছে, আমি ডক্টর তপতী নাথ চক্রবর্তী। তাই জীবন থাকলে স্ট্রাগল থাকবে, লড়াই থাকবে, সবসময় গোলাপের পাপড়ি দিয়ে ঢাকা পত্ত হয় না, কাঁটা থাকবেই। কিন্তু সেই সব কিছু উপেক্ষা করে মনের জোর নিয়ে এগিয়ে যেতে হবে, নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। জীবনের প্রথম ওই যে 20টা বছর, 18-20টা বছর খুব ইম্পর্ট্যান্ট। তখন নিজের লক্ষ্যে স্থির থেকে যেভাবেই হোক ভেঙে পড়া চলবে না, এগিয়ে চলতে হবে। পরের বছরগুলো নিজে থেকেই ঠিক পথে চলবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।